হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর নিউ সিলেবাসের অন্তর্গত তোমাদের যে থার্ড প্রোস্টটি আছে অমরনাথ সিস্টার নিবেদিতা লেখা, এই প্রোস্টটির আজকে আমরা থার্ড পার্টটি পড়ব। আগের ক্লাসে মানে পার্ট নাম্বার 2-তে আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন নাকি নিবেদিতা অমরনাথে তীর্থযাত্রা করতে তিনি গিয়েছিলেন, সেখানকার খুব সুন্দর করে তিনি বর্ণনা দিচ্ছেন। ওখানে আমরা দেখলাম যে ইসলামাবাদ ত্যাগ করে তারা প্রথমে পবন বলে একটি জায়গাতে তাদের নিজের তাঁবু খাটায়, সেখান থেকে তারা পেহেলগাঁও যায়। পেহেলগাঁও তারা একাদশী পালন করে এবং একাদশী পালন করার পরে সেই পেহেলগাঁওয়ের খুব সুন্দর করে নিবেদিতা পেহেলগাঁওয়ের দৃশ্যগুলো বর্ণনা করছে এবং বর্ণনা করতে করতে তিনি একসময় পেহেলগাঁওয়ের সাথে সুইজারল্যান্ড এবং নরওয়ের তিনি তুলনা করেন এবং পেহেলগাঁওতে কী কী দেখা গিয়েছিল সেখানকার খুব সুন্দর করে বর্ণনা আছে, যেটা তোমরা আগের ক্লাসে তোমরা সেটা দেখেছো, খুব সুন্দর করে সেখানে বোঝানো হয়েছে। কারো যদি ক্লাসটি মিস করা থাকে তাহলে উপরে আই বাটনটি ক্লিক করে একবার ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ক্লাসটিতে আমরা এই গল্পটি শেষ করার আমরা চেষ্টা করব। তোমরা সবাই সামনে টেক্সট বইটি খুলে রাখো, কারণ টেক্সট বইটি যদি খোলা থাকে আমি যেসব মানেগুলো বলবো, ইংলিশ মানেগুলো বলবো, সেগুলো তোমরা খাতাতে লিখে নিতে পারবে, যাতে তোমাদের পড়তে আগামীতে সুবিধা হবে। তাহলে চলো এবার শুরু করি। Through scenes of indescribable beauty. Indescribable মানে হলো অবর্ণনীয়। Through scenes of indescribable beauty, অবর্ণনীয় বিউটির মধ্যখান দিয়ে গিয়ে, মানে এমন কিছু সৌন্দর্যের মধ্যখান দিয়ে তারা যাচ্ছিলেন যেটাকে বর্ণনা করা যায় না, এতটা সুন্দর। 3000 of us ascended the valleys, বলছে আমাদের মধ্যে 3000 জন আমরা ছিলাম যারা সেই উপত্যকাতে আস্তে আস্তে করে অ্যাসেন্ডেড মানে আস্তে আস্তে করে আমরা উঠছিলাম। দেখো, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে স্বামীজি এবং নিবেদিতাদের দলে কতজন মানুষ ছিল, তাদের দলে কতজন মানুষ ছিল? 3000 জনের তাদের দল ছিল এবং সেই দলটি আস্তে আস্তে করে উপত্যকা দিয়ে উপর দিকে উঠছিল। দ্যাট ওপেন বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, আমরা যতই উপর দিকে উঠছিলাম আমাদের সামনে আরও উপরের পাহাড়টি আরও খোলা অবস্থায় আরও পরিষ্কার হয়ে যাচ্ছিল। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, উই ক্যাম্পড ইন এ পাইন উড, আমরা পাইন গাছের জঙ্গলের মাঝে আমরা তাঁবু খাটিয়েছিলাম। দ্য নেক্সট, এরপরে, উই হ্যাড পাসড দ্য স্নো লাইন, এরপরে আমরা বরফের রাস্তা আমরা পার করেছিলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার, ফ্রোজেন রিভার মানে একটি নদী যেটা নাকি বরফে জমে গিয়েছিল, সেরকম বরফ জমা নদীর পাশে আমরা নিজেদের তারপরে আমরা খাটিয়েছিলাম। দ্যাট নাইট, সেই রাতে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, বলছে সেই রাতে বিশাল করে একটা ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছিল। বিশাল করে কেন? দেখো, এখানে গ্রেট ক্যাম্প ফায়ার বলা হয়েছে, বিশাল করে একটা আগুন জ্বালানো হয়েছিল এটা, এবং সেটা কী দিয়ে জ্বালানো হয়েছিল? মেড অফ জুনিপার। জুনিপার বলে এক ধরনের গাছ আছে যেটা আমরা প্রায়ই দেখি, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ জুনিপার ট্রি, সেই গাছ দিয়ে ওইখানে ক্যাম্প ফায়ার করা হয়েছিল। অ্যান্ড দ্য নেক্সট মর্নিং এবং অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং এরপরে সন্ধ্যাবেলায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, অনেকটা উচ্চতায় ওঠার পরে, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, আমাদের চাকরেরা অনেকটা দূর তাদের হাঁটতে বা খুঁজতে হয়েছিল। ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, স্ক্যান্টি মানে অল্প পরিমাণে, এই খুব অল্প পরিমাণে জ্বালানি খোঁজার জন্য আমাদের চাকরদেরকে অনেকটা দূর পর্যন্ত খোঁজাখুঁজি করতে হয়েছিল। অ্যাট লাস্ট, সবশেষে, দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, রেগুলার পাথওয়ে মানে সবাই যেরকম নাকি চিরতন যেরকম রাস্তা থাকে সেই রকমের রাস্তা শেষ হয়ে যায়। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন, এবং তারপরে প্রায় আমাদেরকে স্ক্র্যাম্বল মানে হামাগুড়ি দিতে হচ্ছিল, একবার উপর দিকে একবার নিচ দিকে, এইভাবে করে আমরা তারপরে আমাদের কোনো রকমের রাস্তা ছিল না, প্রায় হামাগুড়ির মতন করে দিয়ে আমরা উপর দিকে আমরা উঠছিলাম। অ্যালং গোট পাথস মানে ছাগল যাওয়ার রাস্তায়, মানে ছাগল যাওয়ার রাস্তায় বুঝতেই পারছো তোমরা যে পাহাড়ি ছাগলগুলো যেই রাস্তা দিয়ে যায় সেই রকম রাস্তা দিয়ে আমরা তখন যাচ্ছিলাম। অন দ্য ফেস অফ স্টিপ ডিক্লাইভিটিস, স্টিপ মানে উপর দিকে ওঠা চড়াই, ডিক্লাইভিটিস মানে নিচের দিকে নামা উতরাই, সুতরাং আমরা পাহাড়ের মধ্যে আমরা একবার উপর দিকে উঠছিলাম এবং নিচ দিকে নামছিলাম। টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ, এবং সবশেষে গিয়ে আমরা
বোল্ডার মানে পাথরে যুক্ত, স্ট্রিউইন মানে ভর্তি, গর্জ মানে প্লেস, মানে এরপরে আমরা পাথরে যুক্ত একটি জায়গায় আমরা গিয়ে পৌঁছালাম, যে জায়গাটা পুরোপুরি চারিদিকে পাথর আর পাথর ছিল। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, এবং এই ছিল এমন একটা জায়গা যেইখানে নাকি অমরনাথের গুহাটি অবস্থিত ছিল। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন নাকি আমরা সেটাতে উঠলাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস কভার্ড উইথ এ হোয়াইট ভিল, আমরা দেখতে পেলাম আমাদের সামনে স্নো পিকস পাহাড়ের চূড়াগুলো কভার্ড ভর্তি হয়ে আছে উইথ এ হোয়াইট ভিল, সাদা রঙের বরফ দিয়ে, এবং সেই বরফগুলো দিয়ে যখন নাকি পাহাড়ের চূড়াগুলো ভর্তি হয়ে আছে সেটাকে দেখতে মনে হচ্ছে পাহাড়গুলো ঘোমটা পড়ে আছে। এখানে ভিল বলতে এখানে যদিও পর্দা, কিন্তু এখানে ঘোমটার কথা এখানে বলা হয়েছে। নিউলি ফলেন, সেই সমস্ত পাহাড়ের উপরে বরফগুলো একদম সদ্য পড়েছে, নতুন বরফ। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং সেই গুহার ভিতরেও ইন এ নিচ নেভার রিচড বাই সানলাইট, নিচ বলতে প্রকৃত স্থান, অরিজিনাল প্লেস, এবং সেই গুহাটির ভেতরে মানে অমরনাথের গুহার ভেতরের কথা বলা হয়েছে, কখনো সূর্যালোক কিন্তু পৌঁছয় না। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, সেইখানে আমরা মহান সেই বরফের লিঙ্গটি আমরা দেখতে পেলাম। দ্যাট মাস্ট হ্যাভ সিম, সেটাকে দেখে মনে হচ্ছিল, টু দ্য অস্ট্রাক পিজেন্টস হু ফার্স্ট কেম আপন ইট, ওটাকে দেখে মনে হচ্ছিল স্তম্ভিত চাষিরা যারা নাকি ওটা প্রথম দেখেছিল, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, মনে হচ্ছিল ভগবান তাদের জন্য যেন অপেক্ষা করে বসে আছে। অস্ট্রাক পিজেন্টস বলতে স্তম্ভিত চাষিরা বা আশ্চর্য হয়ে যাওয়া চাষিদের কথা এখানে বলা হয়েছে। তারপরে দেখো, দ্য স্বামী had observed every rite of the pilgrimage, অবজার্ভ বলতে এখানে পালন করার কথা বলা হয়েছে, রাইট রাইট বলতে এখানে নিয়ম কানুনের কথা বলা হয়েছে। অব দ্য পিলগ্রিমেজ, সেই তীর্থযাত্রা করার ক্ষেত্রে আমাদের স্বামী বিবেকানন্দ যত রকমের নিয়ম কানুন আছে সবগুলোই তিনি কিন্তু পালন করেছিলেন। অ্যাজ ই কেম অ্যালং, যখন তিনি সেই তীর্থযাত্রা তিনি যাচ্ছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি মালা জপ করেছিলেন। কেপ্ট ফাস্টস, তিনি উপোস থেকেছিলেন। অ্যান্ড বাথেড ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন, এবং তিনি পরপর করে 5টা পাহাড়ি নদীর বরফ গলা ঠান্ডা জলে তিনি স্নান করেছিলেন। সাকসেশন মানে পরপর করে। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, আমাদের যাত্রার দ্বিতীয় দিনে তিনি এমনটি নদী পার হয়েছিলেন যেটা পুরোপুরি পাথরে যুক্ত ছিল। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ ই এন্টার্ড দ্য কেভ, তিনি যখন সেই অমরনাথের গুহায় তিনি প্রবেশ করলেন, ইট সিমড টু হিম, তার তখন মনে হলো, অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, তিনি যেন গিয়ে স্বয়ং শিবকে তিনি দর্শন করতে পারলেন। অ্যামিডস দ্য বাজিং, সেই গুঞ্জনের মাঝে, সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, সেই কিসের বাজিং, কিসের গুঞ্জন শোনা যাচ্ছিল? সোয়ার্মিং মানে ভিড়যুক্ত সেই যে তীর্থযাত্রী যারা নাকি উঠেছিল ওখানে সেই গুহাতে, তাদের যে সবাই নিজেদের মধ্যে, যদিও সবাই চুপচাপ, কিন্তু নিজেদের মধ্যে তারা যখন একটু একটু করে যখন কথা বলছিল, সেই সবার কথাবার্তাগুলো স্বামীজির কানে গুঞ্জন হিসাবে আসছিল। অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং স্বামীজি তার সেই অমরনাথের গুহার উপর দিকে তিনি পিজিয়ন্স বলতে পায়রাদের ডানা ঝাপটানোর তিনি শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। হি নেল্ট, তিনি হাঁটু গেড়ে বসলেন। অ্যান্ড প্রস্ট্রেটেড মানে মাথা মাটিতে ঠেকিয়ে, অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 times আননোটিসড, এবং সবার অগোচরে তিনি 2 থেকে 3 বার একদম শটান হয়ে শুয়ে মাথা ঠেকিয়ে তিনি শিব বা মহাদেবকে তিনি প্রণাম করলেন। অ্যান্ড দেন অ্যাফ্রেইড লিস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, এবং তারপরে তিনি একটু ভয় পেয়েছিলেন যে এই শিবের লিঙ্গকে তিনি দর্শন করে, বাবা মহাদেবকে তিনি দর্শন করে তার আবেগগুলো যেন বেরিয়ে না পড়ে, তিনি যেন কেঁদে না ফেলেন, তাতে তার দলের অন্য বাকি যারা তীর্থযাত্রী আছে তাদের মনোবলে একটু এফেক্ট পড়তে পারে। তাই তিনি কোনো রকমে নিজের সেই আবেগকে তিনি সামলে নিয়ে হিরোজ তিনি উঠে দাঁড়ালেন। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং তারপরে আস্তে করে তিনি গুহার বাইরে তিনি বেরিয়ে গেলেন। হি সেইড আফটারওয়ার্ডস, তিনি পরে একসময় বলেছিলেন, দ্যাট ইন দিজ ব্রিফ মোমেন্টস হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর,
তিনি বলেছিলেন যে ওই সময় তিনি যখন শিবের তিনি দর্শন করেছিলেন অমরনাথের গুহার ভেতরে, তিনি শিবের থেকে অমরের তিনি বরদান পেয়েছিলেন, বা শিব তাকে অমর হওয়ার তিনি বরদান করেছিলেন। নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট। কী বরদান করেছিল? ততদিন পর্যন্ত স্বামীজি মরবেন না বা তিনি মারা যাবেন না যতদিন পর্যন্ত তিনি নিজে না চাইবেন। ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি সম্ভবত ওয়াজ ডিফিটেড অর ফুলফিলড দ্যাট প্রেজেন্টিমেন্ট বলতে পূর্বাভাস, তোমরা লিখে নাও, প্রেজেন্টিমেন্ট হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড। এটাই ছিল সম্ভবত সেই রকম পূর্বাভাস, যেই পূর্বাভাসটি তার ছোটবেলা থেকেই তাকে তাড়া করে বেড়াতো। দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে তিনি মৃত্যুর সম্মুখীন হবেন ইন এ শিবা টেম্পল, কোনো এক শিবের মন্দিরে, অ্যামাংস দ্য মাউন্টেন্স, পাহাড়ের মাঝে কোনো শিবের মন্দিরে তাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে, এইরকম কোনো একটা পূর্বাভাসের কারণে যেই জিনিসটা তিনি ছোটোবেলার থেকে তাকে তাড়া করতো, সেই জিনিসটাকে তিনি হারিয়ে দিলেন। এখানে সেই কথাটাই কিন্তু পুরোপুরি বলা হয়েছে। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অব দ্য হেল্পলেস পিপল। দুখিয়ারি বা সর্বহারা মানুষদের উপরে যে ব্রাহ্মণরা বিভিন্ন রকম মন্দিরের বাইরে আমরা যেটা দেখতে পারি যে ব্রাহ্মণরা তাদের উপর অত্যাচার করে, সেই জিনিসটি কিন্তু অমরনাথের গুহার বাইরে কিন্তু দেখা যাচ্ছিল না। এটা ব্যাপারটা কেমন? তোমরা দেখবে বড় বড় যেসব মন্দিরগুলো আছে, তোমরা সেটা পুরীর জগন্নাথ দেবের পুরীর মন্দির বলো, বা তোমরা আসামে কামাখ্যা দেবীর মন্দির বলো, যতই বড় বড় মন্দির আছে, সেই মন্দিরে প্রত্যেকটা মন্দিরের বাইরে কিন্তু পান্ডা হোক বা পুরোহিত হোক, তাদের মাধ্যমে তুমি যদি পূজা না দাও তাহলে তুমি কিন্তু পুজো দিতে তুমি পারবে না। তুমি স্বেচ্ছায় যেটা দেবে সেটা ঠিক আছে, কিন্তু তারা কিন্তু এক্সট্রা করে দাবি করে এবং সেটা কিন্তু অনেকটাই বেশি। সেই জিনিসটি কিন্তু অমরনাথের গুহার বাইরে কিন্তু ছিল না। এখানে তেমন কিন্তু কোনো রকম পুরোহিত বা তেমন তাদের কোনো অত্যাচার এখানে নেই। এখানে সেই কথাটাই কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। অমরনাথ বিখ্যাত বা অনন্য ছিল নিজের সরলতা এবং প্রকৃতির খুব কাছে থাকার জন্য। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, যখন নাকি আমাদের তীর্থযাত্রাটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো, মানে একদম শেষ হয়ে গেল, অন দ্য গ্রেট ডে অব রাখিবন্ধন যেদিন থেকে ছিল, ঠিক সেই মহান দিনে আমাদের অমরনাথের তীর্থযাত্রাটা কিন্তু শেষ হয়েছিল। অ্যান্ড আওয়ার রিস্টস ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অব দ্যাট স্যাক্রেমেন্ট মানে তোমরা লিখে নাও ধর্মীয় রীতিনীতি। মানে রাখি বন্ধনে আমরা সবাই জানি যে আমরা একে অপরকে রাখি পড়াই। এখন সেটা রাখি বন্ধনটা এখন মানে ফ্রেন্ডশিপ ব্যান্ডে পরিণত হয়েছে। এখন শুধু ভাই মানে বোন ভাইকে রাখি পড়া শুধু তা নয়, এটা ফ্রেন্ডশিপ ব্যান্ডে পরিণত হয়েছে। সুতরাং এখানে এরকমই একটা ব্যাপার বলা হয়েছে যে আমাদের যেদিনকা নাকি তীর্থযাত্রাটা শেষ হয়, অমরনাথের তীর্থযাত্রাটা, সেই দিনকা আমাদের সবার রিস্টের মধ্যে লাল এবং হলুদ রঙের সুতো কিন্তু বাঁধা হয়েছিল এবং সেটা করা হয়েছিল ধর্মীয় রীতিনীতি মেনেই। আফটারওয়ার্ডস, তারপরে, উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, এবং তারপরে একটি পাহাড়ি নদীর পাশে বোল্ডারের উপরে বসে আমরা নিজেদের খাবার খেয়েছিলাম। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের সেই তাঁবুতে ফিরে আসার আগে এগুলোই আমরা করেছিলাম। তারপরে দেখো দুটো প্যারাতে স্বামীজি সেই যে অমরনাথের গুহাতে গিয়েছিলেন তার অভিজ্ঞতার কথাটা লাস্টের দুটো প্যারাতে নিবেদিতা বর্ণনা করেছেন। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, এই ফ্রেজটির মানে হলো মুগ্ধ হয়েছিলেন, ওভারওয়েলমড। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তার মনে হয়েছিল বা স্বামীজির মনে হয়েছিল যে এর থেকে সুন্দর কোনো কিছুই তিনি পৃথিবীতে আর দেখেননি। হি স্যাট লং সাইলেন্ট, তিনি অনেকক্ষণ ধরে চুপ করে বসেছিলেন। দেন হি সেইড ড্রিমিলি, তারপরে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি বলেছিলেন, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, আমি পরিষ্কার করে অনুমান করতে পারছি কিভাবে অমরনাথের এই গুহাটি আবিষ্কার করা হয়েছিল। এ পার্টি অফ শেপার্ডস, একদল মেষপালকের দল, ওয়ান সামার ডে, একটি গ্রীষ্মকালের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, নিজেদের ভেড়াগুলোকে তারা যখন হারিয়ে ফেলেছিল, অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, এবং তারা তখন এই জায়গাটার আশেপাশে তারা ঘোরাফেরা করে এবং তখন তারা এই অমরনাথের গুহাটি তারা খুঁজে পায়।
দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, এবং তারপরে তারা যখন নিজেদের উপত্যকাতে তারা ফিরে আসে, তাদের বাড়িতে তারা ফিরে আসে, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, এবং তারা তখন ওই বাড়িতে এসে বলেছিল কি করে তাদের সাথে মহাদেবের দেখা হয়েছিল। দেখো কাম আপন একটা ফেজলাভ এখানে দেওয়া আছে, কাম আপন মানে মিট বা দেখা হওয়া, কীভাবে তাদের মহাদেব বা শিবের সঙ্গে তাদের সম্মুখীন তারা হয়েছিলেন সেটার কথা তারা সবাইকে তারা প্রচার করে বা তারা সবাইকে বলে। অফ মাই মাস্টার হিমসেলফ, আমার প্রভুর দিক থেকে, ইন এনি কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, আমি আমার প্রভুর দিক থেকে মনে করি যে ওরকমই কোনো ঘটনা হয়তো এই অমরনাথ মহাধামটির সাথে যুক্ত আছে, এরকমই কোনো একটা গল্প হয়তো এর সাথে আছে যুক্ত। দ্য পিউরিটি অ্যান্ড উইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টেড অ্যান্ড এনরাপ্ট হিম, বলছে সেই শিবের সেই বরফের শিবলিঙ্গটির যে পবিত্রতা, তাকে সেই পবিত্রতাটা আমার প্রভুকে মানে স্বামীজিকে স্টার্টেল স্তম্ভিত করে দিয়েছিল, অ্যান্ড এনরাপ্ট হিম তাকে অভিভূত করে দিয়েছিল। দ্য ক্যাভান, ক্যাভান বলতে এখানে কেভ বা গুহার কথা বলা হয়েছে। দ্য ক্যাভান হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের যে গোপনীয়তা যেটা নাকি ছিল সেইটা সে এই অমরনাথের গুহাটির ভিতরে ঢুকে আমার প্রভু উদ্গীরণ করতে পেরেছে। মানে কৈলাসে কেন, দেখো গ্রেটার কৈলাস এমন একটি পাহাড়, সেই কৈলাসের মধ্যে অনেকবার অনেক চেষ্টা করেও কিন্তু কেউ কিন্তু উঠতে পারেনি। সেই কৈলাসে গুহার কি সিক্রেট আছে বা সেখানকার কী রহস্য আছে সেইটা মনে হচ্ছে আমাদের স্বামীজি সেই অমরনাথের গুহার ভিতরে গিয়ে তিনি উদ্ঘাটিত তিনি করতে পেরেছিলেন। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের বাকি দিনগুলোতে হি চেরিশড দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, কীভাবে তিনি এই গুহার ভিতরে ঢুকেছিলেন, কীভাবে তার কী অভিজ্ঞতা হয়েছিল সেই জিনিসগুলো তিনি খুব সুন্দর করে তিনি স্মৃতিচারণা তিনি করতেন। অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং কীভাবে মহাদেবের ওখানের সঙ্গে তার দেখা হয়েছিল সেই জিনিসটি চিরকাল তিনি মনে করতেন। ঠিক আছে বন্ধুরা, আমাদের অমরনাথ এই স্টোরিটি আজকে শেষ হয়ে গেল। আই হোপ তোমরা খুব সুন্দর করে স্টোরিটি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে প্রত্যেকটি ভিডিওর কমেন্টে তোমরা জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের দেখা হবে এরপরে আরেকটি কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।